হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে এই কৌটিল্যের অর্থশাস্ত্র যে বিষয়টা বা টপিকটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা যে এই কোর্স ফির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো এর বিনিময়ে তোমরা কি কি সুযোগ সুবিধাগুলি পাচ্ছ। দেখো, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স, তার পরবর্তীতে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আলোচনার বিষয় প্রথমেই বলেছি, এই যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রির এই যে পেপার 1টা যেটা রয়েছে সেটা সিলেবাসটা কিন্তু ভীষণ বড় রয়েছে। ঠিক আছে? ওখানে যেমন হরপ্পা সভ্যতা রয়েছে, তারপরে বৈদিক যুগটা রয়েছে, মহাজনপদ রয়েছে এবং মৌর্য যুগটাও রয়েছে কিন্তু। ঠিক আছে? তো সেই মৌর্য যুগের ইতিহাস জানার কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র। প্রথমে আমরা পটভূমি সম্পর্কে একটু জানবো। দেখো, প্রথমে বলেছে এখানে রচয়িতা। গ্রন্থটির রচনা করেছিলেন কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত। তাহলে এই কৌটিল্য কিন্তু চাণক্য এবং বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন কিন্তু এই কৌটিল্য। ঠিক আছে? তারপর রয়েছে এটার ঐতিহাসিক প্রেক্ষাপট। কি বলেছে? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা ও মহামাত্য হিসেবে তিনি সাম্রাজ্য পরিচালনার রূপরেখাটা কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে? তারপর রয়েছে মূল লক্ষ্য, অর্থাৎ এটি শুধুমাত্র ধনসম্পদের উৎস ছিল না, তার সাথে সাথে একটি শক্তিশালী রাষ্ট্র পরিচালনা, জলকন্যারের বিস্তারিত একটা দিক নির্দেশিকাও কিন্তু ছিল। তারপর রয়েছে আবিষ্কার, অর্থাৎ 1905 সালে পণ্ডিত আর সমাশাস্ত্রী কি করেছিলেন, এই প্রাচীন পাণ্ডুলিপিটা কিন্তু আবিষ্কার, তার সাথে সাথে প্রকাশও কিন্তু করেছিলেন। তাহলে পটভূমির ক্ষেত্রে কি, এটার রচয়িতা কে ছিলেন, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল, এটার মূল লক্ষ্য কি ছিল, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে যদি বলি আমরা কোন বিষয়টা বা কি জানতে পারি, সেটা হচ্ছে মৌর্য যুগ সংক্রান্ত একাধিক নির্ভরযোগ্য তথ্য আমরা জানতে পারি। মৌর্য যুগ সংক্রান্ত চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই কৌটিল্যের অর্থশাস্ত্র। নেক্সট রয়েছে দেখো যে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব। এখানে সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে প্রথমত যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে স্বামী, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ শাসক বা যেটাকে রাজাও বলা হচ্ছে। তারপর রয়েছে অমাত্য, অর্থাৎ দক্ষ মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা যারা কি করছে, রাজ্য পরিচালনায় কিন্তু সাহায্য করে। অর্থাৎ অমাত্য নামের কর্মচারীরা কি করছে, রাজাকে বিভিন্ন যে প্রশাসনিক কর্মকর্তা রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজাকে কিন্তু সাহায্য করছে। নেক্সট রয়েছে দেখো দুর্গ ও কোষ, অর্থাৎ এখানে বলেছে তারপরে দুর্গ অর্থাৎ রাষ্ট্রের প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য সুরক্ষিত দুর্গ বা কেল্লা। তারপরে রয়েছে হচ্ছে কোষ, অর্থাৎ রাষ্ট্রীয় রাজস্ব ও কোষাগার, যা কি করছে, রাজ্যের শক্তির ভিত্তি। তাহলে এই যে কোষ বা কোষাগার যেটা রয়েছে সেটা কিন্তু একটা রাজ্যের শক্তির কিন্তু অন্যতম ভিত্তি। নেক্সট রয়েছে দেখো যে জনপদ ও দণ্ড। এখানে রয়েছে সুনির্দিষ্ট ভূখণ্ড, জনগণ এবং সেনাবাহিনী। নেক্সট রয়েছে মিত্র, অর্থাৎ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্বস্ত ও সহযোগী বন্ধু রাষ্ট্র কিন্তু এই মিত্রর কথা এখানে বলা হচ্ছে। এবার রয়েছে দেখো রাজার কর্তব্য ও সুশাসন, অর্থাৎ শাসনটা কি ছিল এবং রাজার কর্তব্যটা কি ছিল। দেখো এখানে প্রথমত বলেছে প্রজা কল্যাণ, অর্থাৎ কৌটিল্যের মতে রাজার প্রধান ধর্ম কি হবে, প্রজাদের সুখ ও কল্যাণ সাধন করা, প্রজাদের কল্যাণের জন্য বিভিন্ন কাজ করা, প্রজাদের সুখের কথা ভাবাই কিন্তু একজন রাজার কর্তব্য। ঠিক আছে? তারপর রয়েছে বিখ্যাত উক্তি, অর্থাৎ প্রজাদের সুখেই রাজার সুখ, তাদের কল্যাণই রাজার কল্যাণ, প্রজাদের হিতে রাজার নিজের হিত। ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে, প্রজাদের কল্যাণ মানেই হচ্ছে রাজার কল্যাণ হবে। ঠিক আছে? প্রজাদের সুখ মানেই কিন্তু রাজার সুখ। নেক্সট রয়েছে আইন ও বিচার ব্যবস্থা, অর্থাৎ দেওয়ানি ও ফৌজদারি আইনের মাধ্যমে কঠোর শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর কিন্তু এক্ষেত্রে কি করা হচ্ছে, একটা গুরুত্ব আরোপ করা কিন্তু হচ্ছে।
তারপর হচ্ছে দুর্নীতি ও দমন, অর্থাৎ এই যে বিভিন্ন সরকারি কর্মচারীরা রয়েছেন সেই কর্মচারীদের উপর কড়া নজরদারি জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই কিন্তু এই সমস্ত যে নিয়মগুলা কিন্তু সুনির্দিষ্ট করা ছিল। তাহলে কি হচ্ছে, রাজার কর্তব্য, মূল কর্তব্য কি, প্রজাদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন কাজ করা, প্রজাদের সুখী হচ্ছে রাজার সুখ, ঠিক আছে, এবং তারও কিছু কিন্তু যে বিভিন্ন সুশাসন ব্যবস্থার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট রয়েছে দেখো অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থা। এখানে কি বলেছে যে কৃষি ও সম্পদ, অর্থাৎ কৃষিকাজ, সেচ ব্যবস্থা, খনিজ সম্পদ আহরণ এবং পশুপালনের মাধ্যমে কি হচ্ছে, অর্থনৈতিক ভিত্তিটা কিন্তু মজবুত করার কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে দেখো কর নীতি, অর্থাৎ যৌক্তিক ও সুষম কর ব্যবস্থার মাধ্যমে রাজকোষকে পূর্ণ রাখা এবং বাণিজ্যের প্রসারে বাজারের সুষ্ঠু নিয়ন্ত্রণের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট দেখো রয়েছে জরুরিকালীন অর্থনীতি, অর্থাৎ দুর্যোগ বা দুর্ভিক্ষের সময় জনগণের পাশে দাঁড়ানো, রাষ্ট্রের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদানের বিশেষ নির্দেশিকার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে অর্থনীতি, কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেখানে বিভিন্ন বিষয়গুলোর কথা আলোচনা করা হয়েছে, যেমন সপ্তাঙ্গ তত্ত্বের কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এখানের অর্থনীতি, রাজস্ব ব্যবস্থা, মৌর্য যুগের একাধিক যে বিভিন্ন তথ্যগুলি রয়েছে সেটা বিভিন্ন বিষয় বলা হয়েছে। নেক্সট দেখো রয়েছে পররাষ্ট্রনীতি ও কূটনীতি, যেটাকে কিন্তু মন্ডল তত্ত্ব বলা হয়ে থাকে বা ম্যান্ডেলা থিওরি কিন্তু বলা হয়ে থাকে। এই ম্যান্ডেলা থিওরি বা যে মন্ডল তত্ত্ব, এটার মূল বিষয়টা কি রয়েছে দেখো এখানে বলেছে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সম্পর্কের গতি প্রকৃতি এবং কূটনীতির এক অনন্য যে জ্যামিতিক একটা বিশ্লেষণ। এখানে বলেছে দেখো শত্রুর শত্রু বন্ধু, ঠিক আছে, বলে না দুশ্মন কা দুশ্মন দোস্ত, সেম বিষয় এখানে এই মন্ডল তত্ত্বের মধ্যে, যে শত্রুর শত্রু বন্ধু। এখানে বলেছে ভৌগোলিক অবস্থান এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কি হচ্ছে, বন্ধু ও শত্রু কিন্তু চিহ্নিত করার একটা কৌশল হচ্ছে। তারপরে রয়েছে দেখো সাম দাম দণ্ড ভেদ, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ। এখানে বলেছে এই প্রয়োজন অনুযায়ী কি হচ্ছে, প্রয়োজন অনুযায়ী শাস্তি, তার সাথে সাথে উপহার, বিভিন্ন বিভাজনের মতো কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করা, অর্থাৎ যখন যেটার প্রয়োজন, কোনো সময় শাস্তির প্রয়োজন হলে সেই প্রয়োজন অনুযায়ী শাস্তি, প্রয়োজন অনুযায়ী উপহার, প্রয়োজন অনুযায়ী বিভাজনের মতো এই যে বিভিন্ন কূটনৈতিক হাতিয়ারগুলি, এগুলি ব্যবহার করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট রয়েছে দেখো গুপ্তচর বৃত্তি, অর্থাৎ রাজ্যকে সুরক্ষিত রাখতে গেলে কি করতে হবে, শক্তিশালী এবং সুসংগত কিছু গুপ্তচর আর কি ব্যবহারের উপর বিশেষ করে কিন্তু জোর দিতে হবে, অর্থাৎ গুপ্তচরদের এখানে কিন্তু রাখতে হবে, যাতে রাজ্যকে যাতে বিশেষত রাজ্যটা সুরক্ষিত থাকে, সেই সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু শক্তিশালী এবং সুগঠিত কিন্তু সুসংগঠিত কিছু গুপ্তচরদের কিন্তু নিয়োগ করতে হবে, রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো মূলত এই যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে, অর্থশাস্ত্রের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ের আলোচনা করা হয়েছে, যেমন সেখানে মন্ডল তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে মৌর্য যুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে সংক্ষেপে একটা আলোচনা করলাম তোমাদের সঙ্গে। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।